এটা হলো 12.2 এর 3 নম্বর অঙ্ক। কেমন কি আছে এখানে? একটি কারখানা টেনিস র্যাকেট এবং ক্রিকেট ব্যাট তৈরি করে। মানে একটা কারখানা আছে, এটা দুই রকম জিনিস তৈরি করে, একটা হলো টেনিস র্যাকেট আর একটা হলো ক্রিকেট ব্যাট। একটি টেনিস র্যাকেট তৈরি করতে মেশিনের 1.5 ঘন্টা এবং 1.5 ঘন্টা সময় এবং 3 ঘন্টা কারিগরি সময় লাগে, যেখানে একটি ক্রিকেট ব্যাট তৈরি করতে মেশিনে 3 ঘন্টা সময় এবং 1 ঘন্টা কারিগরি সময় লাগে। একদিনে কারখানার সবগুলি মেশিনের সময় মোট 42 ঘন্টা এবং কারিগরি সময় 24 ঘন্টার বেশি হতে পারবে না। কারখানাটি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করলে কতগুলি র্যাকেট এবং ব্যাট অবশ্যই তৈরি করা যায়। আচ্ছা, কারখানা মানে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে যদি কাজ করে তাহলে কতগুলি র্যাকেট এবং কতগুলা ব্যাট তৈরি করা যায়। যদি র্যাকেট এবং ব্যাট লাভ যথাক্রমে 20 টাকা এবং 10 টাকা হয়, তবে কারখানাটি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করলে সর্বাধিক লাভের পরিমাণ নির্ণয় করো। তাহলে অঙ্কটা একটু অনেক বড় টাইপের, আমরা অঙ্কটা একদম সংক্ষেপে করতে চাইতেছি। কেমন কি আছে এখানে? এখানে কারখানা আছে, ঠিক আছে, একটা কারখানা আছে, কারখানায় দুই রকম জিনিস তৈরি করে। একটা হলো কি টেনিস র্যাকেট আর একটা হলো ক্রিকেট ব্যাট, দুই রকম জিনিস তৈরি করে। আচ্ছা, তো টেনিস র্যাকেট তৈরি করতে কারখানা যে সময়, মেশিনের যে সময় সেটা হলো 1.5 ঘন্টা। মানে কারখানার মেশিনের সময় লাগে হলো 1.5 ঘন্টা আর কারিগরির সময় লাগে হলো 3 ঘন্টা। ঠিক আছে, এটা হলো কার ক্ষেত্রে? টেনিস র্যাকেটের ক্ষেত্রে। আচ্ছা, সেম ভাবে ক্রিকেট ব্যাট তৈরি করতে কারিগরির সময় কারখানার সময় লাগে হইলো কত? মেশিনের সময় কতক্ষণ লাগে? মেশিনের সময় লাগে হইলো 3 ঘন্টা এবং মেশিনের সময় লাগে 3 ঘন্টা এবং কারিগরির সময় লাগে হইলো 1 ঘন্টা। কথাটা বুঝা গেছে? আচ্ছা, এখন বলা হয়েছে কি মেশিনের যে সময়, মেশিনের সময় মোট পাওয়া যায় হলো, মেশিনের সময় হলো 42 ঘন্টা আছে আর কারিগরির যে সময় সেটা আছে হইলো 24 ঘন্টা। ঠিক আছে, মেশিনের সময় আছে কত ঘন্টা? 42 ঘন্টা আর কারিগরির সময় আছে হইলো 24 ঘন্টা। এখন বলা হয়েছে কি কারখানাটি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করলে, মানে ক্ষমতা যতটুকু আছে সবটা দিয়ে যদি কাজ করে, তখন কতগুলি র্যাকেট এবং ব্যাট অবশ্যই তৈরি করতে পারবে। মানে কতগুলো র্যাকেট তৈরি করতে পারবো আর কতগুলা ব্যাট তৈরি করতে পারে, এটা নির্ণয় করতে বলা হয়েছে। কেমন? আচ্ছা, আরেকটা কি বলা হয়েছে? একটা র্যাকেট তৈরির ক্ষেত্রে লাভ হলো 20 টাকা এবং একটা ব্যাট তৈরির ক্ষেত্রে লাভ হলো 10 টাকা। তবে কারখানার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে যদি কাজ করে তবে মোট লাভের পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। কেমন? তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা জানি প্রথমে কি করতে হয়। এখানে যে কথাগুলো বলা হয়েছে, এখানে দুইটা টার্ম আছে তো, একটা হলো ক্রিকেট র্যাকেট আর একটা হলো র্যাকেট, ঠিক আছে, টেনিস র্যাকেট আর একটা হলো ক্রিকেট ব্যাট। এই দুইটাকে আমরা কতটা তৈরি করবো সেটা আমরা নির্ণয় করতে হবে। কেমন? এটা নির্ণয় করার জন্য আমরা কি করব? প্রথমে যে টেনিস র্যাকেট এটাকে ধরুন হলো এক্স, টেনিস র্যাকেটটাকে কি ধরুন? এক্স, আর ক্রিকেট ব্যাটটাকে ধরুন হলো ওয়াই। তাহলে দেখো মনে করি টেনিস র্যাকেটের সংখ্যা এক্স এবং ক্রিকেট ব্যাটের সংখ্যা হলো ওয়াই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এরকম একটা চার্ট তৈরি করো, চার্ট তৈরি করার পরে আমরা সমীকরণগুলো তৈরি করুন। কেমন? তাহলে এখানে কি লিখলাম? জিনিস মানে কি? টেনিস র্যাকেট আর একটা হলো ক্রিকেট ব্যাট। ঠিক আছে, তাহলে এটার সংখ্যাটা কত ধরলাম? টেনিস র্যাকেটের সংখ্যাটা কত ধরছি আমরা? এক্স। এটা ধরছি কত? এক্স। কেমন? যেটা যা হচ্ছে এটা লেখো। কেমন? টেনিস র্যাকেটের সংখ্যাটা কত ধরছি আমরা? এক্স। আর ক্রিকেট ব্যাটের সংখ্যাটা কত ধরলাম? ওয়াই। ঠিক আছে, আচ্ছা, টেনিস র্যাকেটের ক্ষেত্রে টেনিসের মেশিনের সময় কতটুকু আছে এখানে? দেখো মেশিনের সময় কতটুকু আছে এখানে? মেশিনের সময়টা দেওয়া আছে। দেখো মেশিনের সময়টা কতটা দেওয়া আছে? 1.5 কথাটা মনে রাখতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কত? 1.5। তাহলে একটা তৈরি করতে লাগবে 1.5। তাহলে x সংখ্যক, তাহলে x সংখ্যক তৈরি করতে কত? 1.5 × x। সেম ভাবে এই ক্রিকেট ব্যাটের ক্ষেত্রে মেশিনের সময় কতটুকু? ক্রিকেট ব্যাটেরটা কতটুকু আছে? মেশিনের সময়টা 3 ঘন্টা আছে, তাহলে এটা হলো 3y। ঠিক আছে, আচ্ছা, সেম ভাবে কারিগরির সময়টা লেখো। কারিগরির সময়টা মেশিনের ক্ষেত্রে কতটুকু, টেনিসের ক্ষেত্রে কতটুকু কারিগরির সময় আছে? 3 ঘন্টা, তাহলে এটা হলো 3x। ঠিক আছে, সেম ভাবে কারিগরির সময়টা ক্রিকেটের ক্ষেত্রে কতটুকু আছে? এটা 1 ঘন্টা আছে।
এতটুকু বুঝা আছে তো? আচ্ছা, এবার আমরা লাভ নির্ণয় করতে হবে। কেমন? বাট লাভ কোনটার ক্ষেত্রে কত দিছে দেখো, টেনিস সেকেন্ডের ক্ষেত্রে লাভ কত আছে? 20 টাকা। টেনিস সেকেন্ডের ক্ষেত্রে লাভ কত হইছে? 20 টাকা। তাহলে এক্সটার ক্ষেত্রে লাভ কত হইব? 20 ইনটু এক্স, মানে একটার জন্য লাভ হলো 20 টাকা। ঠিক আছে, তাহলে এক্সটার জন্য লাভ কত? 20 ইনটু এক্স। সেম ভাবে ক্রিকেট ব্যাটের ক্ষেত্রে লাভ কত দিছে? ক্রিকেট ব্যাটের ক্ষেত্রে লাভ হলো একটার জন্য হলো 10 টাকা। তাহলে এখানে আছে কত? ওয়াই। তাহলে ওয়াটের জন্য কত হইব? 10 ইনটু ওয়াই, 10 ওয়াই হইব। আচ্ছা, তাহলে এবারে আমরা এখানে কি করব? সবগুলা যোগ করব। কেমন? তাহলে মোট, তার মানে এখানে কত আছে? মোট সংখ্যাটা কত? x প্লাস y। এটা কত হয়? 1.5 ইনটু x প্লাস 3y। এটার ক্ষেত্রে কত হয়? 3x প্লাস 1 ইনটু y, তার মানে শুধু y। আর এটার ক্ষেত্রে হলো কত? 20x প্লাস 10y। 20x প্লাস 10y। ঠিক আছে, 10y একটু স্পষ্টভাবে লিখি। তাহলে এটার ক্ষেত্রে হলো কত? 20x প্লাস 10y। ঠিক আছে, বুঝা গেছে নি? আচ্ছা, এবার দেখো মেশিনের মোট সময় কতটুকু দিছে, মানে মেশিনের মোট কতক্ষণ সময় পায়? 42 ঘন্টা। মেশিনের সময় পায় কতটুকু? 42 ঘন্টা। এটা হলো 42। কেমন? 42 বা 42 থেকে কম আর কি। আর কারিগরি সময় কতটুকু? এটা হলো 24। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই সত্যগুলো আমাদের দেওয়া আছে। কেমন? কথাটা ক্লিয়ার তো? কি করতে হবে? বিষয়াত্মক অপেক্ষক করতে হয় তো। বিষয়াত্মক মানে কোন বিষয়টা আমাদের বাইর করতে হবে। কেমন? সেটাকে করতে হয় কি? জেড। বিষয়াত্মক অপেক্ষকটা কি দেখতে হয়? জেড। আর বিষয়াত্মক অপেক্ষকটা কি হয়? ম্যাক্সিমাম অথবা মিনিমাম। আর এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে, এটা নির্ণয় করতে হবে। এটার ক্ষেত্রে কি হবে? ম্যাক্সিমাম না মিনিমাম। দেখো তো কি আছে এখানে? সর্বাধিক লাভ বলা হয়েছে না? ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম হলো। কেমন? তাহলে লেখো এখানে এই কথাগুলো একটু বুঝতে হবে। এখানে বিষয়াত্মক অপেক্ষক জেড অপেক্ষক হবে ম্যাক্সিমাম। এটা কি হবে? ম্যাক্সিমাম কেন হবে বুঝছো তো? কারণ সর্বাধিক লাভ করছে তো, সর্বাধিক লাভ করলে ম্যাক্সিমাম জেড ইকুয়াল টু কত? 20x প্লাস 10y। এই যে এটা। ঠিক আছে, এবার এখান থেকে সত্যগুলো লিখতে হবে। সত্যগুলো কি কি আছে? সত্যগুলো লেখো। সত্যগুলো কি কি আছে এখানে? দুইটা সত্য, একটা হলো এটা মেশিনের, আর একটা হলো কারিগরি সময়। কেমন? তো মেশিনের সময়টা কত? মেশিনের সময়টা হলো 1.5x প্লাস 3y। 1.5x প্লাস 3y লেস অর ইকুয়াল টু না গ্রেটার ইকুয়াল টু, এটা কত দেখি? এটা কি লেস অর ইকুয়াল টু কত? 42। লেস অর ইকুয়াল টু কেন? কারণ কি 42 ঘন্টার মধ্যে করতে হইব তো। কেমন? মানে 42 ঘন্টার মধ্যে করতে হবে অথবা 42 থেকে কমের মধ্যে করতে হবে, বেশি করা থাকে। কারণ সর্বাধিক সময় এটাই পাওয়া যায়। মানে সবচেয়ে বেশি সময় যা পাওয়া যায় হলো 42, মানে 42 থেকে বেশি হইতো না। সেম ভাবে এটাও 3x প্লাস y লেস অর ইকুয়াল টু 24। ঠিক আছে, x গ্রেটার অর ইকুয়াল টু 0, y গ্রেটার অর ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা, এটাকে দেওয়া হবে 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। এখানে যে কথাগুলো লিখলাম এতটুকু যদি আমাদের লেখা ক্লিয়ার হয়, তাহলে আমাদের অঙ্কের মধ্যে কত নাম্বার থাকে? 5 নাম্বার। তো 5 এর মধ্যে 2 নাম্বার হয়ে গেছে। এই এতটুকু মানে সমীকরণগুলো যদি গঠন করতে পারো, কথাটা বুঝা যাচ্ছে তো? শুধু সমীকরণগুলো গঠন করলে আমরা 5 এর মধ্যে কত পাইছি? 2 নাম্বার। এবার এরপর আমরা কি করব? এখানে এই যে সমীকরণগুলো গঠন করা হলো, এটা লৌকিক পদ্ধতিতে। ঠিক আছে, মানে লেখচিত্রের সাহায্যে সমাধান করো এবং x আর y এর মানটা আমরা নির্ণয় করব আর z এর মানটা নির্ণয় করব। কেমন? কিসের সাহায্যে সমাধান করতে হইব? লেখচিত্রের সাহায্যে। কথাটা বুঝা গেছে তো? এটা 2 নং। তাহলে লেখো 2 নং সমীকরণ থেকে পাই সমীকরণের অনুরূপ সমীকরণ। কেমন? 2 নং সমীকরণ না, এটা অসমীকরণ যদিও। 2 নং অসমীকরণের অনুরূপ সমীকরণ।
এগুলো আমাদের ক্লাসে দিবেন, এরকম অঙ্ক করছিলাম, ঠিক আছে। অসমীকরণ থেকে সমীকরণ তৈরি করি। অনুরূপ সমীকরণ কি হয় এখানে, 2 নং অসমীকরণের অনুরূপ সমীকরণ, জাস্ট এখানে শুধু ইকুয়াল টু চিহ্ন আর কিছু না। 1.5x প্লাস 3y ইকুয়াল টু কত, 42 লিখছো তো। এবার লেখার পরে এটা কি করবো আমরা, এই যে জিনিসটা আছে এটাকে সমাধান করতে হবে। কেমন, কিসের সমাধান এটা, এই যে লেখচিত্র তৈরি করার জন্য, কেমন লেখচিত্র তৈরি করার জন্য সমাধান করতে হবে। একবার x = 0 বসাবো, আবার y = 0 বসাবো। তাহলে x = 0 বসালে y এর মান কত আসে দেখো এখানে। প্রথমে x = 0 বসাও, 0 বসালে y এর মানটা কত আসে এখানে দেখতে হবে। এখানে একটা সুবিধা আছে, শুধু দুইটা মান নিলে হয়। কেমন, তাহলে x এর মান 0 বসালাম, আচ্ছা দেখো 0 বসালে এটা পুরোটা 0 হবে তো, তাহলে 0 হলে এখানে কত থাকে, 3y = 42। তাহলে 3 দ্বারা ভাগ করলে 42, এটা 3 দ্বারা ভাগ, তো 3 দ্বারা ভাগ করলে কত, 14, ঠিক আছে। সেম ভাবে আবার y = 0 লেখো, y = 0 হলে আবার এখানে এটা 0 হইব। কেমন, তাহলে 1.5 দ্বারা 42 এর ভাগ করো, 1.5 দ্বারা 42 এর ভাগ করলে কত হয় দেখো, 1.5 কে 1.5 থেকে ভাগ করবো 42 দ্বারা। কেমন, তাহলে 42 এর ভাগ করো 1.5 দ্বারা, ভাগ করলে কত হয়, 28, 28। তাহলে এটা হলো কত, 28, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার তো। আচ্ছা, এবার সেম ভাবে 2 নং সমীকরণ থেকে পাই, লেখো 3 নং, 3 নং থেকে পাই। হ্যাঁ লেখো 3 নং থেকে পাই, 3 নং সমীকরণ, হ্যাঁ 3 নং, হ্যাঁ 3 নং অসমীকরণের অনুরূপ সমীকরণ, 3 নং অসমীকরণের অনুরূপ সমীকরণ। তাহলে 3 নং অসমীকরণটা লিখি আমরা, কি আছে এখানে, 3x + y = কত হবে, 24। 3 নং অসমীকরণের অনুরূপ সমীকরণ। এই যে 3 নং অসমীকরণ আছে, এটার অনুরূপ সমীকরণ। কেমন, তাহলে এবার সেম ভাবে আবার আগের মতো করতেছি আমরা, একবার x = 0 বসাবো, y = 0 বসাবো। কেমন, 24/3 কোথায় আছে, 24/3, তাহলে x এর মান যদি 0 বসাই, কেমন, তাহলে এটা তো 0 হইব। তাহলে x এর মান 0 বসালে এটা কত, 24, ঠিক আছে। x এর মান 0 বসালে y = কত, 24। কথাটা বুঝাচ্ছ তো, 3x x = 0 বসালে y = 24। আচ্ছা, এবার সেম ভাবে y = 0 বসাই, এই যে y এর মান 0 বসালাম, 0 বসালে তাহলে কত, 3x = 24, তাহলে x = কত, 8, x = হলো 8। এতটুকু বুঝা গেছে। এবার এই মানগুলি দিয়ে কি করব আমরা, লেখচিত্র তৈরি করব। কেমন, গ্রাফ তৈরি করতে হবে, ঠিক আছে। তো গ্রাফ তৈরি করার জন্য আবার এখানে একটা গ্রাফ অঙ্কন করো। কেমন, এখানে একটা গ্রাফ, এখানে একটা গ্রাফ লিখতেছি, এখানে একটা গ্রাফ তৈরি করতেছি। কেমন, সাইড একটাকে সাইড করে দিতেছি, সাইড তারপরটা কত হইব, 8, তারপরে 12, তারপরে 16, 20, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আরো দরকার আছে তো, 20 আমাদের কত পর্যন্ত যেতে হবে, 28 পর্যন্ত যেতে হবে তো। আচ্ছা, এদিকে একটু এটাকে আরেকটু বড় করি, তাহলে 20 পরে এবারে কত, 24, তারপরে 28, ঠিক আছে। সেইভাবে এদিকেও করো, এখানে 7, 8, তারপরে হইলো কত, 12, এরকম লিখতে হবে, 7, 8, 12, তারপরে হইলো কত, 16, 20, তারপরে হইলো 24, তারপরে কত, 28, এদিকে হইলো কত, 28। আচ্ছা, এটা গ্রাফ গুলো। কেমন, x ও এদিকে হইলো x ড্যাশ, y ও এদিকে হইলো y ড্যাশ। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা প্রথম লেখচিত্রটা অঙ্কন করি। প্রথমটা কত আছে,
জিরো 14 14, তাহলে 0 14 কত? এখানে এদিকে তো 0 তো, তাহলে 14 হলে কোন দিকে যাবে? কত থেকে এখানে? এদিকে তো 0, 14 এটা উপরের দিকে, উপরের দিকে যাব 1 2 3, তারপরে এদিকে হলো 12, 12 থেকে একটু বড়, কেমন? এইসব সাইড থাকবে, কেমন? এবার এর পরটা কত আছে? 28 0, তাহলে এইগুলো 28 হলো এখানে, কেমন? 28 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা এটা একটা লেখচিত্র অঙ্কন করি, এইভাবে অঙ্কন করো, কেমন? লেখচিত্র বুঝছো তো? এভাবে অঙ্কন করো। এবার এরপরে এবার এটাকে আমরা দেখতে হবে কি, তীর চিহ্ন দেখতে হবে তো, তীর চিহ্নগুলো কোন দিকে হয় এটা দেখার জন্য আমরা কি করব, এই যে সমীকরণ আছে এটার মধ্যে x এর জায়গাতে 0 বসাবো, y এর জায়গাতে 0 বসাবো, 0 বসালে এটা সত্য না মিথ্যা দেখতে হবে, কেমন? যদি সত্য হয় তাহলে তীর চিহ্নগুলো মূল বিন্দুর দিকে, আর মিথ্যা হলে মূল বিন্দু উল্টা দিকে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে যদি 0 বসায় তাহলে এটা কত হবে? পুরোটা 0 হইব। এখানে 0 বসাইলে এটাও 0 হইব, তাহলে 0 + 0 ≤ 42, তার মানে কত? তাহলে এটা কি হইতেছে? তার মানে 0টা ছোট, কার থেকে ছোট? 42, তার মানে এটা কি সত্য তো? কথাটা সত্য। তাহলে সত্য হলো তীর চিহ্নগুলো কোন দিকে হয়? মূল বিন্দু দিকে, মূল বিন্দুর দিকে। তাহলে এখানে হ্যাঁ, তাহলে এটা তীর চিহ্নগুলো এদিকে হবে, কেমন? এই যে তীর চিহ্নগুলো এদিকে, বুঝা গেছে নি কথাটা? সেম ভাবে এটাও আমরা লেখচিত্র অঙ্কন করব, কেমন? এটা তো এটা লেখচিত্র অঙ্কন করার জন্য এখানে কত আছে? 0 24, তাহলে x এর মান হলো 0 আর y এরটা কত আছে? 24, তাহলে 24 হলো কোন এখানে, ঠিক আছে? আচ্ছা, তারপরে x হলো 8, y হলো 0, তাহলে 8 0 এখানে, কেমন? তাহলে এটা হলো এরকম, বুঝা গেছে নি এটা? 0 বসালে কি আসে এখানে? এটাকে তো দেখো 0 বলে বসালে 0 + 0, তার মানে 0 লেস হলে কত? 24, তার মানে 0টা 24 থেকে ছোট, সত্য, এটা তো সত্য, তাহলে এটাও মূল বিন্দুর দিকে, এটাও কি গো? মূল বিন্দুর দিকে। কথাটা বুঝা গেছে নি? হলো এ বি, এই সমীকরণটার নাম দেবো কি? এ বি, আর এটার নাম দিতেছি হলো সি ডি, ঠিক আছে? এখানে যে একটা ছেদবিন্দু আছে, এই ছেদবিন্দুটার নাম দেওয়া হলো পি, ঠিক আছে? এই ছেদবিন্দুটার নাম পি দেওয়া হলো, বুঝা গেছে নি? তাহলে দেখো এখন সবগুলো তীর চিহ্ন কোন জায়গাতে মিলবো এটা আমাদের বাইর করতে হবে তো। তাহলে দেখো এই যে এটা তীর চিহ্ন এদিকে আইতেছে, এটাটাও এদিকে আছে, তার মানে কি এই জায়গাটা কমন জায়গা থাকবে না? এই জায়গাটা কি থাকবো? কমন। এই যে জায়গাটা, এই জায়গাটা একটু কালো করে দেবো, কেমন? এই যে জায়গাটা কমন থাকবে, এই জায়গাটা দুইটার ক্ষেত্রে তীর চিহ্নগুলো এই জায়গার মধ্যে আইলো, এটাকে একটু কালো করো এখানে, হ্যাঁ এটা কমন জায়গাটা। এই জায়গাটা কমন জায়গাটা, কেমন? এটা হলো কমন জায়গা, ঠিক আছে? এবার কমন জায়গাটা কি করতে হবে আমাদের? এখানে এই যে ছেদবিন্দুগুলা, এগুলো বলা হলো কর্নার পয়েন্ট, কেমন? কোণিক বিন্দুগুলো লাগবে, বুঝছো তো? তো কোণিক বিন্দুগুলো লেখো এখানে। এটা কোণিক বিন্দু, এটা কত আছে? এটা হলো 0 8,0, এটা হলো 8,0, এটার নাম দেওয়া হলো এত দিয়ে দিলাম, কেমন? এটার নাম দিলাম আমরা এম, এম এম হলো কত? 8,0, এটা এম, ঠিক আছে? এবার দেখো এদিকেটা নাম দাও, এই কথা না, এদিকেটা নাম দাও, এটার কত? এটা হলো এম এন দাও, এটা আমরা এদিকে লিখি, এটা দিলাম হলো এন। এই ছেদবিন্দুটা কত ছিল? এটা তো 0 কত ছিল? 14 নাকি? তাহলে এখানে 0,14, এটা হলো এই ছেদবিন্দুটা, এটার নাম দিলাম হলো এন। এবার আরেকটা ছেদবিন্দু জায়গাতে আছে না, এই ছেদবিন্দুটা নির্ণয় করতে হবে। এটা কিভাবে নির্ণয় করব মনে আছে নি? এই যে ছেদবিন্দু দুইটা সরলরেখা এ বি আর হলো সি ডি সেট করছে, তো এ বি আর সি ডি যেখানে সেট করছে, ছেদবিন্দুটা নির্ণয় করার জন্য এই দুইটা সমাধান করব, এই দুইটা সমীকরণ, এটা আর এটা সমাধান করে মানটা বাইর করো। এই দুইটা সমীকরণ সমাধান করো, এটা আর এটা সমাধান করতে হবে, কেমন? এই সমীকরণ আর এই সমীকরণ সমাধান করে কি বাইর করতে হবে? এখানে এই ছেদবিন্দুটা বাইর করতে হবে, কেমন? তাহলে সমাধান করো দেখি, সমাধান করলে এবার মানটা কত হয় দেখো। এটা সমাধান করার জন্য একটা সহজ টেকনিক হলো, এখানে 3y আছে তো, এখানে তো y আছে, তাহলে এটা 3 দ্বারা গুণ করে দিলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে, কেমন? এটা 3 দ্বারা গুণ করো, 3 দ্বারা গুণ করলে কত হয়? এখানে
এই সমীকরণটাকে আমরা 3 দ্বারা গুণ করি। আচ্ছা এটা সাইন, এটা তো সাইন নাম্বার, এটাকে দিতেছি আমরা 5 নাম্বার। তো এটাকে 3 দ্বারা গুণ করলে কত আসে দেখি। 3 দ্বারা গুণ করলে হলো 3 3 9 9x প্লাস 3y 3 24 কত হয় 3 4 12 2 3 2 6 6 1 7। সমীকরণটা 1.5x প্লাস 3y ইকুয়াল টু কত আছে 42 তো। তাহলে বিয়োগ করলে কত এটা কাটা যাবে। আচ্ছা এই 9 এর থেকে 1.5 টা বিয়োগ করো কত হয় দেখো। 9 মাইনাস 1.5 করো দেখি কত হয়। এদিকে এটা বিয়োগ করতেছি, বিয়োগ করলে হলো 0 আর এদিকে আছে কত 3 30 কেমন। 9 থেকে 8 তাহলে কত এখানে 7.5 x ঠিক আছে। আর 7.5 দ্বারা এটাকে ভাগ করো, এই 7.5 দ্বারা 30 কে ভাগ করো দেখি কত আসে। 30 ডিভাইডেড বাই 7.5 করো কত হয় হ্যাঁ 4। তাহলে আমরা x এর মান পেলাম কত 4। x এর মান 4 পাওয়া গেছে কেমন। এবার এই 4টা আমরা এখানে এই সমীকরণের মধ্যে অথবা এই সমীকরণ যে কোনো একটার মধ্যে বসাবো কেমন। তাহলে আমরা এটার মধ্যে বসাই 5 নম্বরের মধ্যে বসাই। 5 নম্বরের মধ্যে x 4 বসা, 4 বসালে কত হয় 3 4 কত 12। তাহলে 12 হলো 12 24 থেকে 12 বাদ গেলে কত হয় 12। তাহলে y আসলে কত 12 ঠিক আছে। y 1 তার মানে x 4 y 12 এটা পাওয়া গেছে কেমন। তাহলে আমরা কৌণিক বিন্দু পেলাম কি কি পেলাম 8,0 4,12 আর একটা হলো কত 0,14। এই কৌণিক বিন্দুগুলো এবার আমরা কোথায় বসাবো ওই ম্যাক্সিমাম, এই যে এখানে ম্যাক্সিমামের মধ্যে বসাবো। বসালে এবার কোনটা বড় হয় আমরা দেখুন কেমন। হ্যাঁ পরে কৌণিক বিন্দুগুলো বসাবো কেমন, প্রত্যেকটা কৌণিক বিন্দু বসাই দেব। বসে দেখো কত হয়। তাহলে কত হলো পিটা বসাইতেছি। পিটা কত ছিল এখানে 4,12। পিটা কত 4,12 তো হ্যাঁ। এবার এটা বসালে কত আসে 4,12 এই যে এখানে 4,12 না পি। কিন্তু 4,12 পেলাম না। তার মানে x এর মান 4 y এর মান কত 12 কেমন। তাহলে x এর মান 4 হলে কত হয় এখানে 4 যদি বসাই কেমন। তাহলে 4 গুণি কত 80 আর যোগ 120। তাহলে 80 আর 120 যোগ করলে কত হয় 80 আর 120 যোগ করলে হলো কত 200। আচ্ছা এবার সেম ভাবে m বিন্দুটাও বসাই আমরা। m কত ছিল 8,0। তাহলে এখানে x এর মান বসাবো হলো 8 বসালে কত 8 2 16 তার মানে কত 160 আর এটা তো 0 তাহলে এটা হলো 160। তারপর আরেকটা কি বসাইতে হইব n বিন্দু 0,14 হ্যাঁ n তাহলে 0,14 হ্যাঁ 0,14 বসালে কত হয় এটা তো 0 হইব কেমন। x এর মানটা 0 তার মানে 20 * 0 এটা 0 হইব। তাহলে 14 * 10 তার মানে কত হলো 140। আচ্ছা মূল বিন্দুটা আমরা বসাই। মূল বিন্দুটা কত ছিল 0,0 না। তাহলে এটা কত আসে 0। মূল বিন্দু বসালে কত হয় 0 কারণ x এর মানও 0 y এর মানও 0। তাহলে আমাদের এখানে সবচেয়ে বড় মান কোনটা হলো আমরা কি বের করতে পারবো ম্যাক্সিমাম তো z কি করতে হবে ম্যাক্সিমাম করতে হবে। তাহলে সবচেয়ে বড় মান কোনটা হইছে তাহলে আমাদের ম্যাক্সিমাম হলো কোনটা এটা হলো ম্যাক্সিমাম কেমন। তাহলে এখানে লিখে রাখো এখানে ম্যাক্সিমাম কথা লিখতে হবে xi mu m ম্যাক্সিমাম এটা হলো ম্যাক্সিমাম কেমন। তাহলে এই মানটা আমাদের দরকার কেমন। তাহলে এটার জন্য x এর মান কত পাওয়া গেছে 4 আর y এর মান পাওয়া গেছে হলো 12। তাহলে আমাদের সমাধান কি হবে নির্ণয় সমাধান x = 4 মানে x মানে কি ছিল টেনিস র‍্যাকেট। টেনিস র‍্যাকেট কি ছিল x তো। তাহলে দেখো নির্ণয় সমাধান এখানে দেখো যেহেতু p = 4,12 বিন্দুতে z ম্যাক্সিমাম xi mu m ম্যাক্সিমাম। সুতরাং x = 4 y = 12 ঠিক আছে। x = 4 y = 12। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কি বাইরে 4টি টেনিস র‍্যাকেট সমান 4টি ক্রিকেট ব্যাট সমান 12টি সর্বাধিক লাভ সমান 200 টাকা। সর্বাধিক লাভ কত 200 টাকা।
ঠিক আছে এতটুকুই আমাদের উত্তর পুরো অঙ্কটা বোঝা গেছে নি